টি-20-তে এখনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডেই পৌঁছায়নি বাংলাদেশ। বিস্ফোরক মন্তব্য নান্নুর। বললেন ফ্র্যাঞ্চাইজ লিগে কম অংশগ্রহণেই ধুঁকতে হচ্ছে ক্রিকেটারদের। 19 ক্রিকেটারকে নিয়ে শুরু বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। প্রথম দিন অনুপস্থিত নাসুম, সাইফুদ্দিন। জাতীয় দলের ক্রিকেটারদের স্কিল উন্নয়নে দেয়া হবে বাড়তি গুরুত্ব। এবং জয় দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে দাপুটে শুরু বাংলাদেশের। জাতীয় খেলাকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়ার প্রত্যাশা ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের। খেলার খবরে যাওয়ার আগে জানাবো ঘূর্ণিঝড় রেমালের খবর। উপকূলে চলছে রেমালের তাণ্ডব। দমকা হাওয়া সহ ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে। ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে হুহু করে ঠুকছে পানি। এই মুহূর্তে সাতক্ষীরার শ্যামনগরে আছেন তানজিম আহমেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জোয়ার আসছে, ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র সেটিও আশ্রয় পড়ছে উপকূলে। ফলে সঙ্গত কারণে জলোচ্ছ্বাসের সংখ্যা সেটি কিন্তু ক্রমশ বেড়ে চলছে। অর্থাৎ একই সাথে বাতাসের বেগ বাড়ছে, সেই সাথে নদীতে যে জোয়ার তীব্র স্রোত সেটিও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে গাছপালা রয়েছে উপকূলে, সাতক্ষীরার উপকূলে আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি যে তীব্র বাতাসের বেগের সাথে একই সাথে কিন্তু প্রচণ্ড বেগে বাতাস বয়ে যাচ্ছে এবং তীব্র যে স্রোত সেই স্রোত বয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আসলে বিভিন্ন গাছপালা ভেঙে পড়েছে উপকূলে। কয়েকটি জায়গাতে কিন্তু লোকালে বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। শুধু সাতক্ষীরাতে নয়, খুলনা, বাগেরহাটের বিভিন্ন জায়গায় এই যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়তে শুরু হয়েছে। এর ফলে এই মুহূর্তে কিন্তু আমরা যে শ্যামনগরের নীলডুমুর এলাকায় রয়েছে সেই জায়গাতে একটু দেখাতে চাই। সেখানে কিন্তু আসলে ক্রমান্বয়ে ঠিক 1 ঘন্টা আগে আমরা যখন লাইভে ছিলাম সেই সময় যে পানির উচ্চতা ছিল সেটি অন্তত 1 ফুট বেড়ে গেছে এর মধ্যে। অর্থাৎ এটি যে 2টা পর্যন্ত জোয়ার হওয়ার কথা, সেই জোয়ারের ফলে কিন্তু এর যে পরিমাণ, এই যে পানি বৃদ্ধি পাওয়া সেটি আরো বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে কিন্তু সুন্দরবন সহ নিম্নাঞ্চলের বিভিন্ন জায়গা প্লাবিত হওয়ার কথা জানিয়েছেন এখানে যারা বন বিভাগের কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। অর্থাৎ সবচেয়ে ভয়ের জায়গাটি আসলে 2টা পর্যন্ত যে জোয়ার বয়ে যাবে, পূর্ণ জোয়ারের সময় পূর্ণভাবে যদি ঘূর্ণিঝড়ের যে কেন্দ্রভাগ সেটি আশ্রয় পড়ে উপকূলে, সেই ক্ষেত্রে কিন্তু জানমালের ক্ষয়ক্ষতির সংখ্যা করা হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা গাছপালা সহ বাঁধ ভেঙে যাওয়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকটি জেলা খবর পেয়েছি। একই এই চিত্র কিন্তু আসলে দেখাতে চাচ্ছি যে আসলে কিভাবে স্রোত আছড়ে পড়ছে নদীর তীরের যে স্রোত সেটি, এবং এটি কিন্তু একই সাথে বাড়ছে ক্রমান্বয়ে এবং এই বাড়ার কারণ হিসেবে কিন্তু যে পূর্ণ জোয়ারের কথা বলা হচ্ছে এবং এর ফলে কিন্তু এক ধরনের শঙ্কা বিরাজ করছে। আশ্রয় কেন্দ্রগুলোতে সাধারণ স্বাভাবিক যে মানুষরা ছিলেন তারা কিন্তু উপকূলবাসী, তারা আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে এর বাইরেও অনেকে কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে আসেননি। তারা না আসার ফলে তারা কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে। ঠিক সন্ধ্যার সময় কথা যদি বলি, নিকটবর্তী যে গাবুরা ইউনিয়ন রয়েছে, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার একটি ইউনিয়ন, সেই গাবুরা সন্ধ্যার সময় একজন বৃদ্ধ, তিনি 65 বছর বয়স, তিনি আসছিলেন আশ্রয় কেন্দ্রে। সেই সময় তিনি আসলে স্লিপ বা পিছলে পড়ে যে স্ট্রোক করে আসলে মারা যান। এবং এর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা খবর পেয়েছি মোংলাতে ট্রলার দ্বীপের পরে 2 জন নিখোঁজ রয়েছে। বাগেরহাটে শরণখোলা, মল্লিকগঞ্জ বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙেছে। খুলনার কয়রায়, দাকপেও বিভিন্ন ক্ষয়ক্ষতির কথা আছে। সাতক্ষীরাতে যে উপকূলীয় 660 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধের 10 কিলোমিটারের বেশি জায়গা কিন্তু অরক্ষিত। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা বলছেন এইসব বেড়িবাঁধের যে অরক্ষিত স্থান সেগুলো যদি আরো ভেঙে যায় বা এগুলো টপকে যদি এই পানির ভিতরে চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা তাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। একই সাথে আরেকটু জানিয়ে রাখতে চাই, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় কিন্তু 2006 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে এর মধ্যে অন্তত 51 কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ বলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলছেন এই জায়গাগুলোতে আসলে সংস্কারের পিছনে একটি অভিযোগের কথা কিন্তু যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা সবসময় করে থাকেন যে সংস্কারে শত শত কোটি টাকা ব্যয় হলেও তার যে সুফল সেটি মেলে না। এর ফলে প্রতি দুর্যোগেই তাদের আসলে শঙ্কা, ভীত এবং তাদের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পার করতে হয়। অর্থাৎ এই যে রাতটি কাটছে সেটি কিন্তু উপকূলবাসীর জন্য এক ধরনের দুর্যোগ এবং এক ধরনের ভয়ের রাত কাটছে বলতে হবে। অর্থাৎ যে মে মাসে এই ঝড়টি আসতে পড়েছে সেই মে সম্পর্কে খুবই তিক্ত এবং বাজে অভিজ্ঞতা রয়েছে যারা উপকূলবাসী রয়েছেন তাদের। অর্থাৎ গত 1 দশকের কথা যদি বলতে চাই, অন্তত 8টি ঘূর্ণিঝড় আসতে পড়েছে মে মাসে। সেই
নবম ঘূর্ণিঝড়টি আসলে এই যে ঘূর্ণিঝড় রিমেল সেটি তার শক্তিমত্তা আসলে দেখাচ্ছে এবং এর ফলে যে উপকূলবাসীর কিন্তু এক ধরনের নির্ঘুম রাত কাটবে। আমরা আশ্রয় কেন্দ্রের কথা বলেছি, আসলে ঠিক পরিবার পরিজন ঘর বাড়ি আসলে এক জায়গায় রেখে আশ্রয় কেন্দ্রে আসলে কাটানো এবং সেখানে ঘুমানো তাদের পক্ষে সম্ভব নয় বলছেন আশ্রয় কেন্দ্রের যে বাসিন্দা রয়েছেন তারা। তো ঘূর্ণিঝড় আসলে তার যে শক্তি বাড়াচ্ছে এবং যে জোয়ার আসছে এর ফলে কিন্তু উপকূলে আরো বেশি প্লাবিত হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু যে জানমালের ক্ষয়ক্ষতি সেই সংখ্যা এখন যারা স্থানে রয়েছেন তারা করছেন। তো এই ছিল সাতক্ষীরার উপকূল থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রিমেল যে আসছে পড়ার খবর, তার সর্বশেষ আমরা যাবো পূর্ণক্ষেত্রে, সেখানে রয়েছেন সহকর্মী শিকদার জাবির, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে তাণ্ডব চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ঝড় হাওয়া বইছে, সেই সঙ্গে আসলে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ঢেউ, বড় বড় ঢেউ আসলে পড়ছে, আছড়ে পড়ছে সৈকতে। তো ঢেউয়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে ঝড় হাওয়ার তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে, বাতাসের গতিও বৃদ্ধি পাচ্ছে। সব মিলিয়ে উপকূলীয় এলাকায় এই মুহূর্তে এখন ভীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উপকূলের নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে, বিশেষ করে রাঙ্গাবালির চরমন্দাজ, চালিতাবুনিয়া, চর আন্ডা, চর কাশেম সহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল 3 থেকে 4 ফুট প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও 2 থেকে 3 ঘন্টা যদি স্থায়ী হয় সেক্ষেত্রে উপকূলের যে বিভিন্ন স্থান রয়েছে সেগুলো নিম্নাঞ্চলগুলো প্লাবিত হবে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছিল 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে, আর যদি এ জলোচ্ছ্বাস হয় সেক্ষেত্রে উপকূলের বহু এলাকা প্লাবিত হওয়ার একটা শঙ্কা রয়েছে। এছাড়াও যেহেতু এই মুহূর্তে জোয়ার চলছে, এই জোয়ারের তাণ্ডব চলবে আরও 2 ঘন্টা। 2 ঘন্টা যদি এ তাণ্ডব চলে সেক্ষেত্রে উপকূল লণ্ডভণ্ড করে দিতে পারে। তো সেই শঙ্কা কিন্তু এখনো পর্যন্ত করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ঝড়ো হাওয়া বইছে, ঝড়ো হাওয়ায় এই কুয়াকাটার আশপাশে থাকা ছোট ছোট দোকানপাট এগুলো উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ভেঙে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। ব্যবসায়ীরা তাদের যে মালামাল সেই মালামাল কিন্তু আরও আগেই সরিয়ে নিয়েছেন। তো আপনারা জানেন যে কুয়াকাটা একেবারেই সমুদ্র তীরের একটি এলাকা। এই সমুদ্র তীরের এলাকার মানুষদের মধ্যে এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে আজ বিকেলে যে ঘটনাটি ঘটেছিল, ফুপুকে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, জোয়ারের পানির মধ্যে ফুপু আটকে গিয়েছিল, সেখান থেকে উদ্ধার করতে গিয়ে এক যুবক নিহত হয়েছিল। এই যুবক নিহত হওয়ার পরে কিন্তু মানুষের মধ্যে আতঙ্কটা আরও বেড়েছে, আতঙ্কিত হয়ে পড়েছে উপকূলের মানুষ আজ রাতে নির্ঘুম কাটাবেন। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। তো এখনও কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্রে যাননি, এর কারণ হচ্ছে অনেকেই মালামালের রক্ষার জন্য তারা ঘরে থেকে গেছেন। নারী, বৃদ্ধা এবং শিশুদেরকে বেশি আশ্রয় কেন্দ্রে দেখা যাচ্ছে। তবে অতীতের যে ঘূর্ণিঝড় সিডর, আইলা যেগুলো আমরা দেখেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে আসলে এবারের ঘূর্ণিঝড়টি অতীতের ঘূর্ণিঝড়ের চেয়েও বেশি গতি নিয়ে এসেছে, বেশি তাণ্ডব চালাচ্ছে। সেক্ষেত্রে উপকূলকে লণ্ডভণ্ড করে দিতে পারে সেই আশঙ্কা কিন্তু করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে দাঁড়িয়ে থাকাটাই কিন্তু দুষ্কর হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বাতাসের তীব্রতার কারণে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর কুয়াকাটা উপকূল থেকে আমার কাছে ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য। আরও খবর জানবো আমরা আমাদের সহকর্মী মাহমুদ হাসান আছেন মোংলায়, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা কিন্তু অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছি। এখানে আজকের বিকাল থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মোংলা উপকূলীয় অঞ্চলে কিন্তু আমরা রয়েছি। তবে এখানে এখনো প্রচন্ড আকারে ঝড় চলছে এবং এখানে উপর দিয়ে কিন্তু ঝড় অতিক্রম করছে আমরা যা জানতে পেরেছি। এবং এই অঞ্চলে যে মানুষ তাদের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ যারা আশ্রয় কেন্দ্রে দিতে পেরেছে তারা কিন্তু নিরাপদ অবস্থায় রয়েছে, কিন্তু যারা আশ্রয় কিনতে যেতে পারেনি তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা কিন্তু আমরা এখনো জানাতে পারিনি। তবে উপকূলীয় অঞ্চলে কিন্তু অসংখ্য মানুষ সুন্দরবন সংলগ্ন এলাকায় বসবাস করে, জেলে পল্লী রয়েছে, তারা কিন্তু ওখানে বসবাস করছে। আমরা দেখাতে পাচ্ছি যে
এই অঞ্চল দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় অতিক্রম করছে। এই অঞ্চলে যারা বসবাস করছে, এখানে সুন্দরবন সংলগ্ন এলাকায় যারা রয়েছে, তারা কিন্তু অনেক বিপদের মধ্যে রয়েছে। এই অঞ্চলের মানুষ অনেক কিন্তু আমাদেরকে ফোনে যে কথাটি জানিয়েছে, এবং এলাকায় যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা কিন্তু তাদের প্রচার চালিয়ে যাচ্ছে, তারা উদ্ধার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে, কোন রকম কোনো যেন মানুষের কোনো যানমালের ক্ষতি না হয়। মোগলা বন্দর এলাকায় যে পণ্যবাহী যে জাহাজগুলো রয়েছে, তারা জাহাজ থেকে সরে গিয়ে তারা নিরাপদ আশ্রয় অবস্থান নিয়েছে, এবং এই অঞ্চলে যারা রয়েছে তাদের কিন্তু ব্যাপক ধ্বংসযোগ্য ঘূর্ণিঝড় রেমাল। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দর সহ উপকূলীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় রেমালের প্রচন্ডতা এবং তাণ্ডবের সর্বশেষ খবর। বাগেরহাটের যে শরণখোলা উপজেলায় যেখানে আমি আছি, সেখানে যদি আমি বলি যে আসলে বলেশ্বর নদীর কিন্তু এখন প্রচণ্ড ঢেউ। আমি কিছুক্ষণ আগে ওখানে গিয়েছিলাম, ওখানে ফেরিঘাটটা কিন্তু এখন পানির উপরে খুব উঠে গেছে অনেকটাই, এবং এছাড়া প্রচণ্ড বাতাসের কারণে অনেক গাছপালা পড়ে গেছে রাস্তার মাঝখানে, অনেক গাছপালা আমরা দেখেছি, এবং প্রচণ্ড যে বাতাস, সে বাতাস এখন বইছে। এছাড়া আসলে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি, যেমনটা দেখেছি যে বাগেরহাটের শরণখোলা এবং বাগেরহাটের জেলা সদরও কিন্তু প্রচণ্ড বাতাস বইছে, এবং এছাড়া মোংলা থেকে এবং রামপাল, মোরেলগঞ্জ এবং উপজেলা বা পানগুছি নদীর আশেপাশে প্রচণ্ড গাছপালা পড়েছে, এবং সেখানে কিন্তু প্রচণ্ড বাতাসের তাণ্ডব চলছে। আমি যদি একটু জানাই, এবং এই এখন কিন্তু আমরা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে কিন্তু প্রায় জেলা প্রশাসন যেমনটা জানিয়েছে প্রায় 1.5 লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রে তারা কিন্তু এখানে আসছেন। এছাড়া তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যদি বলি যে এখন যে তাণ্ডবটা চলছে, তাণ্ডবটার কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের ভীতি সঞ্চার হয়েছে। তারা কিন্তু এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েছে যে আসলে কতটুকু তারা ভয়াবহতা এবং হতে পারে, এবং এই যে বর্তমানে যে বাতাসের গতিবেগের কারণে কিন্তু অনেক গাছপালা পড়ার পাশাপাশি কিন্তু আমরা জানি যে আসলে চিংড়ি প্রধান এলাকা, সেই চিংড়ি প্রধান বাগেরহাট, এবং বিভিন্ন যে বৃষ্টির যে অবস্থা দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু মাছেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় যে সমস্ত জায়গায় রয়েছে, আর সেটাও কিন্তু আসলে এখনো পর্যন্ত আমরা ওইভাবে কোনো খবর পাই নাই। তবে যদি বলি যে আসলে বলেশ্বর নদীর আশেপাশে যে পাশে যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, যেমনটা আমরা বিকালে দর্শকদের জানিয়েছিলাম যে আসলে বেড়িবাঁধের কিছুটা অংশ ভেঙে নদী লোকালয়ে পানি ঢুকে পড়ছিল, সেখানে স্বেচ্ছাসেবক মাধ্যমে তারা সেখানে দিয়েছে। এরপরে কিন্তু আমরা জানি যে এখন উপজেলা সদরে কিন্তু আসলে এতই প্রচণ্ড তাণ্ডব, মানুষের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে। আমি এখন আমার কাছে ছিল শরণখোলা থেকে সবশেষ, আমি এখন যাব বরগুনা, সেখানে আছে মনির হোসেন বাদল। ঘূর্ণিঝড় রেমাল কিন্তু বরগুনাতে আঘাত হানতে শুরু করেছে। আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল, এরপর দুপুরের পর জোয়ারে অতিরিক্ত পানির কারণে বিষখালী নদী সহ পায়রা নদীর পানি কিন্তু উঠে বেড়িবাঁধ সহ ভেঙে অনেক বাড়িঘর তলিয়ে গেছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া শুরু হয়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু দমকা এবং হাওয়া এবং ভারী বৃষ্টিপাত চলছে এই উপকূলীয় জেলা বরগুনাতে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি গোটখালী একটি আশ্রয়ণ কেন্দ্রে। এই আশ্রয়ণ কেন্দ্রে কিন্তু বরগুনায় সদর উপজেলায় এই আশ্রয়ণ কেন্দ্রে কিন্তু 300 লোক কিন্তু আশ্রয় নিয়েছে। আপনি জানেন যে বরগুনা জেলায় কিন্তু 676টি সাইক্লোন সেন্টার রয়েছে এবং 3টি মুজিব কিল্লা রয়েছে। এখানে প্রায় 3 লক্ষর বেশি কিন্তু আশ্রয় নিতে পারবে। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী বরগুনা জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তিনি যে বিষয়টা জানিয়েছে, এ পর্যন্ত কিন্তু 65,000 লোক কিন্তু বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া তাদের গবাদি পশু সহ সবকিছু নিয়ে কিন্তু এখন আশ্রয় নিয়েছে। তবে এই মুহূর্তে সর্বশেষ যে বিষয়টা হলো যে এখন যে বরগুনাতে ঝড়ো হাওয়া সহ দমকা হাওয়া বইতেছে, এতে কিন্তু নদীর পানি কিন্তু উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু 5 থেকে 7 ফুট বৃদ্ধি পেয়েছে। আমরা এই সাইক্লোন সেন্টারের পাশে বিষখালী নদী রয়েছে, এই নদীতে কিন্তু বেড়িবাঁধের উপর থেকে পানি কিন্তু এখন উপচে পড়ছে, কিন্তু এই বেড়িবাঁধের বাইরে যে সাধারণ মানুষগুলো বসবাস
করত তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু সাইক্লোন সেন্টারে যে রাত্রে 10টা পর্যন্ত কিন্তু 300 লোক থাকলেও কিন্তু এখন সাইক্লোন সেন্টারে উপচে পড়া ভিড় রয়েছে। সব মানুষ কিন্তু ওই বেরিবাদের বাইরে থেকে সাইক্লোন সেন্টারে আগে না আসলো, এখন কিন্তু আসতে শুরু করেছে এবং তারা আশ্রয় নিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সাইক্লোন সেন্টারে কিন্তু পর্যাপ্ত শুকনো খাবার সহ তাদের সবকিছু ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এবং এখন যে এই যে দমকা হাওয়া বইছে, এই দমকা হাওয়া কিন্তু মানুষের ভিতরে আরো একটা আতঙ্ক বিরাজ করছে যে সকালে কি হবে বা রাতে কি হবে কিনা, এই নিয়ে মানুষের ভিতর সবচেয়ে একটা আতঙ্ক বিরাজ করছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সাইক্লোন সেন্টারে আসলে কিন্তু সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছে সহকর্মী শফিকুল ইসলাম। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে ভারী বর্ষণ হচ্ছে। চট্টগ্রামে ভারী বর্ষণ হলেই কিন্তু পাহাড় ধসের একটি সম্ভাবনা রয়েছে। আমি এই মুহূর্তে যে আকবর সাথে রয়েছি সেখানে গত বছরও কিন্তু পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে। এখন যেই পাহাড় ধসে যারা রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে নিচ্ছেন। এখন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে একটি দল এখানে এসেছেন এবং এসে কিন্তু তারা কিন্তু এখানে যারা ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে পাহাড়ে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্ন যে সার্কেলের ভূসহকারী ভূমিকম্পহীন সহ যারা রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে কি গতকাল থেকে কিন্তু এখানে যে পাহাড়ে যে বসবাস করছে তাদেরকে সরিয়ে নামে একটু কথা বলার চেষ্টা করব। আবুল মোহাম্মদ ফখরুজ্জামানের, আপনার যে পাহাড় ধস হয় ঘূর্ণিঝড় হলে সেক্ষেত্রে আপনারা কি কি পরিকল্পনা নিয়েছেন, কি কি প্রস্তুতি আছে? জি, আমরা আপনার ইতিমধ্যে গতকাল থেকে ব্যাপক মাইকিং করা হয়েছে, আজকেও মাইকিং করা হয়েছে সারাদিন। আপনারা জানেন যে এখানে নিকটবর্তী যে স্কুলগুলো রয়েছে সেখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে ল্যান্ডস্লাইড হওয়ার একটা আশঙ্কা রয়েছে, এই জন্য আমরা এখানে যে সকল বাসিন্দারা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছেন তাদেরকে নামিয়ে নিয়ে নেওয়ার জন্য আজকে এনশিওর করার জন্য আমরা এখানে এসেছি। তো তাদের জন্য নিরাপদ খাবার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। আপনাকে এক তথ্য জানিয়ে রাখি, গত যদি 5 থেকে 15 বছর হিসাব করা যায় তাহলে চট্টগ্রামে 2007 সালে কিন্তু 128 জনের মৃত্যু হয়েছিল পাহাড় ধসে এবং 18 সালে 3 পার্বত্য জেলা সহ বিভিন্ন জায়গায় 118 জনের মৃত্যু হয়েছে। গত 15 বছর যদি হিসাব করি তাহলে অন্তত পক্ষে 350 থেকে 400 জনের মানুষের মতো মৃত্যু হয়েছে পুরো চট্টগ্রাম বিভাগ যদি হিসাব করি। তা আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখন সেখানে মাইকিং করা হচ্ছে এবং মাইকিং করে যারা পাহাড়ের উপরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে কিন্তু নেমে আনা হচ্ছে এবং তাদেরকে এনে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখানে স্বেচ্ছাসেবক দল রয়েছে, এনজিও সংস্থা দল রয়েছে এবং জেলা প্রশাসনের প্রতিনিধি রয়েছে, তারা মাইকিং করছে। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে নিয়ে যাওয়া সেই চেষ্টা চালা হচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি বাড়ছে, অতি ভারী বর্ষণ হচ্ছে, সেক্ষেত্রে পাহাড় ধসে একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জেলা প্রশাসক এখানে এসে বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। তার তথ্য জানাতে চট্টগ্রাম, মোংলা, খুলনা, সাতক্ষীরা এবং কুয়াকাটা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও শেষ ম্যাচে টাইগারদের দাপুটে জয় স্বস্তি দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টি-20তেও লাল সবুজদের হয়ে গলা ফাটিয়েছেন অসংখ্য টাইগার সমর্থক। শেষ ম্যাচের ছন্দ ধরে রেখে নাজমুল হোসেন শান্তর দল বিশ্বকাপেও ভালো করবে বলে প্রত্যাশা তাদের। যুক্তরাষ্ট্রের এসব প্রবাসীদের কথা শুনেছেন লস্কর আল মামুন। সিরিজ আগেই হাতছাড়া হয়েছে, তাতে কি? প্রিয় জন্মভূমির সমর্থনে শেষ ম্যাচেও মাঠে হাজির বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। প্রথম 2 ম্যাচে না পারলেও দলের ওপর বিশ্বাসটা ঠিকই ছিল এসব সমর্থকদের। বিরাট ব্যবধানে জয় মিলেছে অবশেষে। এখন প্রত্যাশা এই মোমেন্টামে ছন্দে ফিরবে নাজমুল হোসেন শান্তর দল। 2 ম্যাচের হতাশার পর আজকে আশার বাণী, অলওয়েজ বাংলাদেশের সাথে আছি এবং গুড লাক বাংলাদেশ। বাংলাদেশের কাছে যে ধরনের খেলা প্রত্যাশা করি তারা সেইভাবে প্রত্যাশা মতো খেলতে পেরেছে। আশা করি ওয়ার্ল্ড কাপে তারা এই মোমেন্টামটা ধরে রাখবে এবং সেকেন্ড রাউন্ডটা নিশ্চিত করবে। একটা মোমেন্টাম নিয়ে, কনফিডেন্স নিয়ে আমরা অনেক হাই শেষ করছি। আশা করি শ্রীলঙ্কার সাথে এই কনফিডেন্সটা কাজে দেবে। গো টাইগার্স। বিশ্বকাপের আগে তো দারুণ জয় এনে দিয়েছে, সেটি অবশ্যই বড় বিশ্বকাপে একটা বড় মোমেন্টাম বাংলাদেশ দল ফিরে পাবে বলে আশা করি। Finally we won the match. I'm really happy and excited. This is the strong comeback we needed and we got the strong comeback, so hopefully we will do well in the World Cup now, inshallah.
হিউস্টনে বাংলাদেশের রেকর্ড গড়া জয়, মাঠে যাওয়া সমর্থকরা পুরোপুরি সন্তুষ্ট। লাল সবুজের সমর্থনে বিশ্বকাপেও গলা ফাটানোর অঙ্গীকার অনেকের। আমি শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের যে ম্যাচটা এটা ডালাসে দেখতে যাব। হোপফুলি বাংলাদেশ ইনশাআল্লাহ জিতবে এবং এন্ড আই এম ভেরি হোপফুল উইথ দেয়ার মাইন্ডসেট এন্ড দ্য বডি ল্যাঙ্গুয়েজ দ্যাট দে শোড টুডে। সো দে অ্যাকচুয়ালি শোড দেয়ার ট্রু ফেস টুডে। সো আই থিংক দ্যাটস এ গুড জেস্টার ফর অল অফ আস। ইউএসএ আমরা যারা প্রবাসী আছি তাদের সকলের সর্বোচ্চ দোয়া এবং সমর্থন আমাদের বাংলাদেশ টিমের জন্য থাকবে। আমরা ডালাসেও যাব, ডালাসে গিয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের জন্য রুটিং করবো। লেটস সি, গো টাইগার্স। কেবল দর্শক নয়, বিশ্বকাপ ভেন্যুতে পাওয়া প্রথম জয়ে স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের চোখে মুখেও। সমর্থকরা শেষ পর্যন্ত সাহস জুগিয়ে গেছে। দারুণ জয়ে সে কষ্টের প্রতিদানও মিলেছে। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। হেসে খেলে দারুণ দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। প্রিয় দলের কাছে এমন খেলাই তো দেখতে চায় কোটি দর্শক। তবে ক্রিকেটকে বলা হয় মহাগৌরবময় অনিশ্চয়তার খেলা। তারপরও এই জয়ের ধারা অব্যাহত রেখে বিশ্বকাপের মূল পর্বে প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ খেলবে পরবর্তী রাউন্ডে, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমী সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 19 ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ টাইগার্সের বিশেষ ক্যাম্প। পর্যায়ক্রমে 3 ভেন্যুতে ক্যাম্প হবে ঢাকা, সিলেট আর চট্টগ্রাম, যেখানে জাতীয় দলের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করার পাশাপাশি কাজ করা হবে ব্যক্তিগত স্কিল উন্নয়নে। চলতি বছরের বাকি 8টি টেস্ট আর আগামী বছর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে লাল আর সাদা বলের জন্য আছে বিশেষ পরিকল্পনা। যদিও প্রথম দিন ব্যক্তিগত কারণে ক্যাম্পে যোগ দেননি নাসুম আর সাইফুদ্দিন। এক্সেপ্ট নাসুম এবং সাইফুদ্দিন, এটা মেইনলি হচ্ছে পার্সোনাল ট্রেনিং। দুই দেশের 1000 কিলোমিটারের দূরত্ব কিংবা সময়ের হেরফের তো আছেই। যুক্তরাষ্ট্রে যখন মধ্যরাত, তখন হোম অফ ক্রিকেটে ভিন্ন প্রস্তুতি মিরাজ বিজয়দের। 2-2 4 মিলে গেলে এদেরও মিলতে পারত বিশ্বকাপের টিকিট। যারা সংক্ষিপ্ত সংস্করণে সাদা বলকে আগেই বলেছেন গুড বাই, কিংবা আছেন শুধুমাত্র সাদা পোশাকের বিবেচনায়, সেই মুশফিক, মুমিনুলরাও আছেন প্রস্তুতির তালিকায়। আছেন জাকির, সোহান, দীপু, রনি, ইমনরা। আনুষ্ঠানিকভাবে শুরু হলো চলতি বছরের বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। প্রথম দিন তালিকায় থাকা 21 ক্রিকেটারের মধ্যে অনুশীলনে ছিলেন না কেবলই নাসুম আহমেদ আর সাইফুদ্দিন। দুজনের কারণটাই ব্যক্তিগত। 3টা ফেজে হবে। প্রথম ফেজ যেটা হচ্ছে ঢাকাতে, যেটা আপনার 30 তারিখ পর্যন্ত। সেকেন্ড ফেজ হবে সিলেটে এবং থার্ড ফেজ হবে হচ্ছে চিটাগংয়ে। থার্ড ফেজে চিটাগংয়ে হবে, সেটা আপনার 2টা ভাগে হবে, যেহেতু ওইখানে নাম্বার অফ ডেজ বা ডিউরেশনটা একটু লম্বা হবে। আগে যেটা ছিল এইচপি এবং টাইগার্স খুব সিমিলার প্রোগ্রাম ছিল। এখন যেটা হচ্ছে পিওরলি যারা ন্যাশনাল পুলের মধ্যে আছে, রিসেন্টলি খেলতে পারে, এরকম প্লেয়ার নিয়ে আসলে টাইগার্সের প্রোগ্রাম শুরু হয়েছে এবং সারা বছর আমরা এটা প্র্যাকটিস করব। চলতি বছর আরও 8টি টেস্ট ম্যাচ খেলবেন টাইগাররা। ক্রিকেটারদের ব্যক্তিগত স্কিলের উন্নতির পাশাপাশি ম্যাচের জন্য প্রস্তুত রাখা সবই হবে এখানে। বিশ্বকাপের স্ট্যান্ড বাই থাকা 6 ক্রিকেটার কিংবা আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও আছে আলাদা পরিকল্পনা। এই বছরের ক্যালেন্ডার ইয়ারে আমাদের 8টা টেস্ট আছে, তো আমরা আসলে লাল বলটা মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শুরু করা। পাশাপাশি যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ আছে, কিছু প্লেয়ার ব্যাকআপ হিসাবে সিলেক্টর আমাদেরকে দিয়েছে, তাদেরকে আমাদের প্রিপেয়ার রাখতে হবে। ওইখান থেকে যদি কোনো কারণে কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে, তাহলে যেন আমরা কুইক তাদের রিপ্লেস করতে পারি এবং এই প্লেয়ারগুলোর জন্য রেডি এবং ওইখানে গিয়ে রেডি থাকতে পারে। লিস্ট এটাই না, এরপরেও আসলে ইনক্লুশন থাকবে। কিছু প্লেয়ার দিবে যারা ওয়ানডেতে আসলে এই টিমের মধ্যে থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সেভাবে প্র্যাকটিস করাবো। সিলেট পর্বে বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা, যোগ দিতে পারেন মোসাদ্দেক, সাইফ হাসানরা। সারা বছরই বিশেষ এই প্রোগ্রামের আওতায় ক্রিকেটারদের জাতীয় দলের আবহ দিতে চায় বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জয়দেব বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়াকে 67-22 ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। স্কুল পর্যায়ে কাবাডি খেলাকে ছড়িয়ে দিতে চান যুব ও ক্রীড়ামন্ত্রী। পরিকল্পনা মতো এগোলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল আসবে বলে বিশ্বাস তার। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2024। চলতি আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া থেকে অংশ নিয়েছে মোট 12টি দল। প্রথমবারের মতো অংশ নিচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া ও উগান্ডা।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এই খেলাকে আরো জনপ্রিয় করতে স্কুল পর্যায়ে কাবাডিকে ছড়িয়ে দিতে চান তিনি। এটা হচ্ছে আমাদের জাতীয় খেলা, এটা তো অবশ্যই আমাদের খেলতে হবে এবং এটাতে আমাদের ভালো করা না করার কোনো কারণ নেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকে যদি আমরা এই খেলাটা চালু করতে পারি রেগুলার বেসিসে, তাহলে আমি মনে করি আমাদের জন্য নতুন নতুন খেলোয়াড় বেড়ে আসার জন্য একটা ভালো পদক্ষেপ হবে। এশিয়ান পর্যায়ে সফলতা থাকলেও এবার কাবাডি বিশ্বকাপে চোখ ক্রীড়ামন্ত্রীর। পরিকল্পনা মতো এগুলো আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফলাফল আসবে বলে বিশ্বাস তার। আমাদের টার্গেট হচ্ছে বিশ্বকাপ। আমরা যদি ঠিক মতো এটাকে সাহায্য সহযোগিতা করতে পারি, ঠিক মতো প্ল্যান্ড ওয়েতে আগাতে পারি, কাবাডিতে বাংলাদেশ অবশ্যই আন্তর্জাতিকভাবে ভালো রেজাল্ট নিয়ে আসবে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে পাত্তাই দেয়নি স্বাগতিকরা। অথচ এই কোরিয়ার কাছেই এশিয়ান গেমস ও কাবাডি বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ। লাল সবুজদের ৬৭-২২ ব্যবধানের বড় জয় দেখে উচ্ছ্বসিত খেলা দেখতে আসা সমর্থকরা। প্রথম ম্যাচের সফলতা টুর্নামেন্ট জুড়ে ধরে রাখতে চান বাংলাদেশের খেলোয়াড়রা। শিরোপা ধরে রাখার বিষয়েও বেশ আত্মবিশ্বাসী তারা। ডিফেন্ডার এবং রেডার মিলে টিম যে সুন্দরভাবে গোছালো একটা টিম আমরা করতে পারছি, তো আমার ধারণা যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হব এবং চ্যাম্পিয়ন ট্রফি নিতে পারবো ইনশাল্লাহ। প্রথম ম্যাচেও আমাদের ভালো হয়েছে, সবাই সবার ভালোটা দিয়ে খেলতে পারছে। ইনশাল্লাহ পরের ম্যাচগুলো আমরা জয়ের ধারা অব্যাহত রেখে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন ধরে রাখবো ইনশাল্লাহ। 15 পয়েন্ট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবং জয় দিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে দাপুটে শুরু বাংলাদেশের। জাতীয় খেলাকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়ার প্রত্যাশা ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।